আমি বলতে পারি যে সোহানের যদি ফিঙ্গার ইনজুরি না হতো, আমার ধারণা যে তিনি প্রায় 1 বছর কিন্তু এই ফিঙ্গার ইনজুরির কারণেই ট্রিটমেন্টের মধ্যে ছিলেন, তাহলে তিনি আরও অনেক শক্ত অবস্থানে পৌঁছে যেতে পারতেন। হয়তো আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে হয়তো তাকে দেখতে পেতাম। বাট অ্যাট দ্য মোমেন্ট আমার মনে হয় তিনি তার এক্সপিরিয়েন্স এবং ফর্মের তুঙ্গে আছেন, এবং আই হোপ নিয়ার ফিউচার তাকে হয়তো আমরা কাউকে শুধু দলে নিতে চাই না, কিছু কিছু ক্ষেত্রে আমরা চাই যে তিনি তারা যেন 11 জনে খেলতে পারেন। আমাদের দলটা নেওয়ার পরে তো আমাদের কাজটা একটা শেষ হয়ে যায়, তারপরে মূল কাজটা আসে ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেনের। তো আমরা সেখানে আরও আমাদের আলোচনার পরিধিতে আরেকটু গভীরে নিয়ে যেতে চাই ভবিষ্যতে, যাতে আমরা এশিয়া কাপের আগে একটা মোটামুটি কাছাকাছি লক্ষ্যে পৌঁছতে পারি। তারপরে আমাদের খুব বেশি একটা ম্যাচ থাকবে না, হয়তো বিপিএল থাকবে কিংবা আমাদের এনসিএল টি20 থাকবে। তো তার আগেই মোটামুটি আমরা একটা দলটা গোছানোর জন্য আমাদের সামনে যে হোয়াইট বলের যে ক্রিকেটগুলো আছে, স্পেশালি টি20, সেগুলোতে একটু গুছিয়ে নিতে চাই। আর মোসাদ্দেকের ব্যাপারটা, তিনি আমাদের সঙ্গে আছেন। আপনি জানেন যে গত বছর আগস্টেও তিনি দলের সঙ্গে ছিলেন পাকিস্তানে, এই টিমের সঙ্গে আমরা তাকে রেখেছি। নিয়মিত হয়তো প্র্যাকটিস কিছুটা লাস্ট ইয়ার মিস করেছেন, বাট এই বছর তিনি যথেষ্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন এবং আমাদের বড় ক্যানভাসে তিনি আছেন। মেবি নট ইন এ ফ্রন্ট লাইন, বাট হি উইল বি অলওয়েজ রেডি অ্যান্ড হি উইল গেট সাম অপরচুনিটি, সো দ্যাট যখন দরকার হয় তখন যেন তিনি কার্যকর ভূমিকা রাখতে পারেন। যে ডোমেস্টিকে যারা খেলে তাদের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে গেলে ফিটনেস নিয়ে একটা বড় সমস্যা হয়। তো সেই জায়গাগুলোতে যেন সেই সময় কোনো ঘাটতি না থাকে, তার জন্য তাকে প্রস্তুত রাখা। এবং আমাদের লক্ষ্য থাকবে যদি সম্ভব হয় কিছু ম্যাচ খেলানো, কারণ কোনো একটা খেলোয়াড়কে অল অফ এ সাডেন নিয়ে গিয়ে মাঠে খেলিয়ে দেওয়াটা আমার মনে হয় যে অনেক সময় তার প্রতি প্রপার জাস্টিস হয় না। তো আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ খেলা আছে ডারউইনে, তারা জানেন, সেখানেও কিছু কম্পিটিটিভ ক্রিকেট হবে। তো আমাদের জন্য কিছু কিছু অপশনস আছে। তো কারণ ইনজুরির পরিমাণ যে হারে বাড়ছে, প্রতিটা জায়গাতেই লাইক টু লাইক কিছু খেলোয়াড়কে আমরা রাখবো এবং ভবিষ্যতে তারা সবাই প্রস্তুত থাকবে ইনশাল্লাহ। এখন যে জিনিসটা আমরা সবাই লক্ষ্য করছি এবং আমরা দলের মধ্যে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে হাইয়ার স্ট্রাইক রেটের জন্য একটা ভালো ইন্টেন্সিটিতে ব্যাট করার জন্য। সেখানে আপনি দেখেন যে একে অন্যকে কমপ্লিমেন্ট করছে এখানে তামিম অ্যান্ড পারভেজ ইমন। তো তার পাশাপাশি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখন হয়তো খেলতে পারেননি নাইম, কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে এটা কিন্তু খুব পরিষ্কার যে তাকে জানানো হয়েছিল। তো সেই আলোকে তিনি যথেষ্ট অনুশীলন করেছেন, প্রস্তুতি নিয়েছেন ইতিপূর্বে, এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি অনেক হাইয়ার ইন্টেন্সিটিতে ব্যাট করছেন। এখন ডোমেস্টিকের যে বোলিং অ্যাটাক হয় তার সঙ্গে ইন্টারন্যাশনাল বোলিং অ্যাটাকের ফারাক আছে। তো সেটা তার জন্য একটা ছোটোখাটো একটা চ্যালেঞ্জ আমি বলবো, যে তার অপরচুনিটি যখন আসবেন তিনি সেটাকে সেভাবে নিজেকে উজাড় করে দিবেন, সো দ্যাট যেন অবজার্ভ করতে পারে যে অ্যাটলিস্ট দলের চাহিদা মোতাবেক আমরা শুরুতে যে ইন্টেন্সিটিতে ব্যাট করতে চাচ্ছি, আমাদের দলের শুরুটা পাওয়ার প্লের একটা ইস্যু আছে, সেটাকে যেন অ্যাড্রেস করতে পারেন। আপনার কথার সরাসরি উত্তর দিতে চাই। আপনি আপনার সাংবাদিকতার আলোকে মনে করছেন যে মোসাদ্দেক হোসেন এই মুহূর্তে জাতীয় দলে খেলা উচিত। আমি ঠিক সেই জিনিসটা মনে করছি না, পরিষ্কারভাবে বলতে চাচ্ছি। কারণ যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। কোনো জিনিস খুব স্পষ্টভাবে হওয়া উচিত। জাস্ট আপনারা বুঝে অনেক সময় না বোঝার ভান করে কথা বলেন অনেক সময়, দ্যাটস রিয়েলি হার্টিং। তো এখানে আমি খুব পরিষ্কার করেই বলেছি যে ইয়েস, তিনি আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে হয়তো কেউ ব্যাকআপ হিসেবে আছে, বাট তিনি যদি অপরচুনিটি পান তিনি সামনে চলে আসতে পারেন, সেটার জন্য তো দরজা খোলাই আছে। বাট সামবডি হ্যাজ টু প্রুভ। হ্যাঁ, আপনি মনে করেছেন আমরা কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে তাকে খেলিয়েছি, আমরা দেখছি। আমার মনে হয় যে কোনো কিছু ঘটে যাওয়ার আগেই অনেক সময়, যেমন আপনারা বলেন যে এই খেলোয়াড়টাকে 1 ম্যাচ খেলিয়ে বিদায় করে দেওয়া উচিত না। ভাই দেখেন আমরা কি করি, তারপর ইউ হ্যাভ প্ল্যান্টি অফ টাইম টু সে। ইউ আর মেকিং ইউর স্টেটমেন্ট without having any confidence sometime on us,
দ্যাট ইজ রিয়েলি হার্টিং। আই মিন এই ক্রিকেট নেশন যারা এগিয়ে যাচ্ছে তাদের সব কিছুতেই এগোতে হবে, সমালোচনা অবশ্যই করতে হবে, কাউকে ছাড় দিয়ে দেওয়া উচিত না। বাট আমার কাছে কিছু কিছু মনে হয় যে আগাম অনেকেই, সবাই না, অনেকেই বলে ফেলেন। আর আপনার সেকেন্ড একটা প্রশ্ন ছিল কি, রাকিবুল ইজ ভেরি ইম্পর্টেন্ট, হি হ্যাজ এজ উইথ হিম, তার সঙ্গে অনেক সম্ভাবনা পড়ে আছে, তাকে আমরা কোনোভাবেই অবহেলা করছি না। যদি গত 1 বছর আপনি দেখেন কোথায় কোথায় তিনি খেলেছেন, তার প্রস্তুতিটা যেন অনেক ভালো হয়, তিনি যেন অনেক স্ট্রং একটা বেস নিয়ে জাতীয় দলে আসতে পারেন, আমরা সেটাই চাচ্ছি। এবং এইচপিতে এই বছরটা তাকে ক্যারি করার যে কারণটা, সেটা হচ্ছে আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালে এত ভালো কোচিং স্টাফ নিয়ে কখনো এইচপি ট্রেনিং করেনি। স্পেশালি বোলিং কোচটা, স্পিনিং কোচ আমি বলবো যে এই এবার অনেক শক্ত ভালো আশাদ খান আছেন পাকিস্তানের, এবং রাকিবুল তার অভিপ্রায় ব্যক্ত করেছেন যে তিনি তার সঙ্গে কাজ করে মনে করছেন যে তার স্কিলের অনেক ইমপ্রুভমেন্ট তিনি দেখছেন, এবং তার সঙ্গে আরও কিছুদিন থাকতে পারলে সেটা আরও তিনি ঝালাই করে নিতে পারবেন। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে এইচপিতে রাখা হয়েছে। এবং আপনারা সবাই জানেন যে তানভীর অ্যান্ড নাসুমের পরে পাশাপাশি রাকিবুলই একমাত্র আরেকজন স্পিনার যিনি নাকি সবারই দৃষ্টি আকর্ষণ করছেন। সবসময় না মানে স্ট্যাট বেস জিনিসগুলোর দিকে আমরা অনেক সময় বেশি একটু ফোকাস হয়ে যাচ্ছি, স্ট্যাটটা দেখা দরকার, কোনো সন্দেহই নেই। বাট তিনি যে তার ব্যাটিংয়ের প্যাটার্নটা বদলেছেন, আমার মনে হয় যে খেলাগুলো সব টেলিকাস্ট করা হয়েছে, ডোমেস্টিক ক্রিকেটের খেলাও এবং নিউজিল্যান্ডের সঙ্গে যদি বললেন সেটাও। তো অ্যাকচুয়ালি কেউ যদি লাস্ট করতে না পারে ইনিংসটা, তাহলে অনেক সময় কিন্তু বোঝাটা মুশকিল। বাট এটা পরিষ্কার নেটসে এবং অন্যান্য জায়গার খেলা দেখে যে তিনি অত্যন্ত যোগ্য একজন দাবিদার আমাদের চোখে। আপনার চোখে ভিন্ন কিছু হতে পারে, আই মিন এটা হইতেই পারে যে কেউ তার মতামত ব্যক্ত করতে পারে। তার পাশাপাশি আমাদের যে অপশন আছে সেই জায়গায় আমরা একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার বললাম যে আমাদের সিলেকশন ক্রাইটেরিয়ার দুটো জিনিস। সম্মর ব্যাপারে আপনারা কথা বলেছেন যে উই ওয়ান্ট অ্যাজ এ এক্সপিরিয়েন্স প্লেয়ার হি শুড ব্যাট উইথ মোর ইন্টেন্ট, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি এই মুহূর্তে, যে তিনি একটা ইনজুরি থেকে তার রিকভারির প্রসেস ওয়াজ ভেরি স্লো। সো আরেকটা টুর্নামেন্টে সেই জন্য তাকে আরেকটা অন্যতম কারণ বিবেচনায় রাখা হয়নি। সো তারপরে আমার কাছে মনে হয় যে আমাদের কাছে মনে হয়েছে যে এখানে নাঈম শেখই অত্যন্ত ডিজার্ভিং ক্যান্ডিডেট, এবং তার ব্যাটিংয়ের কী পরিবর্তন হয়েছে সেগুলো আমরা বলার চেষ্টা করেছি। এবং নাঈমের পরে হয়তো বিবেচনা যদি আপনাদের কারোর চোখে কিছু থাকতেই পারে, তো সেক্ষেত্রে আমরা আমাদের বিবেচনায় যে ওই পজিশনটার জন্য নাঈম শেখকেই সবচেয়ে উপযুক্ত মনে করছি এই মুহূর্তে। বাট ডেফিনেটলি যখন আমরা দেখব যে ধারাবাহিকভাবে মাঠে ভালোভাবে আবার বিচরণ করছেন শম্ভু শেখ, মাঠ ভালো শম্ভু সরকার, সরি মাফ করবেন, শম্ভু সরকার, তো নিশ্চয়ই যেগুলো আমি বললাম যে 2027কে লক্ষ্য রেখেই যে তিনি কিন্তু আমাদের মনে আছেন, আমাদের লিস্টে আছেন। তো কাজেই এখানে অন্য কোনো কিছু চিন্তার অবকাশ নাই। বাট প্রত্যেককে ডিজার্ভিং ক্যান্ডিডেট হিসাবে আসতে হবে। আর কে কত বছর ধরে খেলছেন, কি করেছেন আগে, তার থেকে এখন কি করতে পারেন, কি সক্ষমতা রাখেন, ক্রিকেট ইজ চেঞ্জিং এ লট। সো দ্যাট সেই অনুযায়ী প্রত্যেককে নিবেদনটা সবারই বাড়াতে হবে। মাঠে ফিল্ডিং করতে হবে 120 বল কিংবা একদিনের ম্যাচে 300 বল। সেই জায়গায় আপনি দেখেন যে মুশফিকুর রহিমের কথাই বলি, লাস্ট টেস্ট ম্যাচে তার রান আউটটা, দিস কাইন্ড অফ ব্রিলিয়েন্ট থ্রো, ব্রিলিয়েন্ট অ্যাজিলিটি ইজ ভেরি মাচ নিডেড ফর এভরিওয়ান। আমি ইন জেনারেল বলতেছি না, প্রত্যেকের জন্য আমি বলতেছি যে ফিল্ডিং একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে যাচ্ছে। ভবিষ্যতে কারোর দলে বাদ করে যাওয়ার কোনো কারণ অনেক সময় ফিল্ডিংও হয়ে যেতে পারে, তাকে কিছু নাম্বার তাকে পিছিয়ে দিতে পারে। সো দ্যাট আমার মনে হয় যে সেই জন্য ফিল্ডিং কোচ কত ইম্পর্টেন্ট। আপনারা ফিল্ডিং কোচ না থাকলে বলেন যে দলের সঙ্গে কেন ফিল্ডিং কোচ নেই। সো দ্যাট প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট, বোলিং ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং।